হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল কেমফিলিয়া। আজকে চলে এসেছি আরেকটা ভিডিও নিয়ে। এর আগের ভিডিওতে তোরা দেখেছিস সিবিএসইর ক্লাস 10 এর 2026-এর যে সায়েন্স পেপারের কোয়েশ্চেন, তার কেমিস্ট্রি পার্টের সলিউশন আমি দিয়েছি আমার ইউটিউব চ্যানেলে। আর সেখানে যে কোয়েশ্চেন পেপারটা ছিল সেটা সেট 1 এর কোয়েশ্চেন পেপার ছিল। এই ভিডিওতে সেট 2 আর সেট 3 এর কোয়েশ্চেন পেপারটা আমরা দেখব। আর এখানে বলে রাখি, সেট 1 এর সাথে সেট 2, সেট 3 এর কোয়েশ্চেন পেপারে কিন্তু প্রচুর বেশিরভাগ কোয়েশ্চেনেরই মিল রয়েছে। কিছু, কিছু কোয়েশ্চেন শুধু আলাদা রয়েছে সেট 2 আর সেট 3 তে। তো যে কোয়েশ্চেন গুলো আলাদা রয়েছে সেই কোয়েশ্চেন গুলোই কিন্তু আমরা এই ভিডিওতে ডিসকাস করব, কারণ বাকি কোয়েশ্চেন গুলো কিন্তু সেট 1 এ অলরেডি আমরা ডিসকাস করে ফেলেছি। ওকে? তো সময় নষ্ট না করে আ শুরু করি সলিউশন এই পেপারের। তো এইখানে তোরা দেখতেই পাচ্ছিস পেপার কোড হচ্ছে 31 আ -5-2 সেট 2 এর কোয়েশ্চেন পেপার। বিভাগ খ, প্রথমে বাংলা ভার্সনটাতে বাংলা ট্রান্সলেশন যেটা আমি করেছি আরকি স্টুডেন্টদের সুবিধার জন্য। তো সেই বাংলা ট্রান্সলেশনের কোয়েশ্চেনটা আগে পড়ে নিই, তারপর ইংলিশ কোয়েশ্চেনটা একবার পড়ে দেব। নিচের প্রশ্নগুলিতে ৪ টি বিকল্পের মধ্যে থেকে সবথেকে উপযুক্ত বিকল্পটি বেছে নাও। ভুল উত্তরে কোনো নেগেটিভ মার্কিং নেই। প্রতিটির পূর্ণমান ১। তো এখানে যে কোয়েশ্চেনটা দিচ্ছে, নিচের ছবিটিতে লঘু সালফিউরিক অ্যাসিডের পরিবর্তে সমকারত্বের অ্যাসিটিক অ্যাসিড নিলে এবার ৪ টে অপশন দিয়েছে। প্রথমে ডায়াগ্রামটা আমরা ভালো করে দেখে নিই। আচ্ছা, এখানে তোরা দেখতে পাচ্ছিস একটা স্ট্যান্ডে টেস্ট টিউব আ লাগানো রয়েছে। আর তার মধ্যে রয়েছে লঘু সালফিউরিক অ্যাসিড আর জিংক দানা। আর এদিকে রয়েছে হাইড্রোজেন গ্যাস বুদবুদ হয়ে তৈরি হচ্ছে। আর এটা ডেলিভারি টিউব দিয়ে হাইড্রোজেন গ্যাসটা এখানে আসছে, সাবান দ্রবণের মধ্যে দিয়ে এটা বুদবুদ হয়ে বেরোচ্ছে। হাইড্রোজেন ভর্তি সাবানের বুদবুদ। আর সেখানে একটা মোমবাতি রাখলে পপ শব্দ সহ হাইড্রোজেন গ্যাসের দহন হচ্ছে। ঠিক আছে? তো এই হচ্ছে আ এই ডায়াগ্রামটা দেওয়া রয়েছে। এবার যেটা কোয়েশ্চেনটা ছিল, যে নিচের ছবিটিতে দেখ লঘু সালফিউরিক অ্যাসিড নেওয়া হয়েছে, তোরা দেখেছিস এই জায়গাটাতে। ঠিক আছে? তো এখানে বলছে যে যদি সমগারত্বের অ্যাসিটিক অ্যাসিড নেওয়া হয়, আ তাহলে সমপরিমাণ হাইড্রোজেন গ্যাস নির্গত হবে, হাইড্রোজেন গ্যাস নির্গত হবে না। আ কম পরিমাণ হাইড্রোজেন গ্যাস নির্গত হবে, নাকি হাইড্রোজেন গ্যাসের পরিবর্তে অক্সিজেন গ্যাস নির্গত হবে। তো এই হচ্ছে কোয়েশ্চেন। আমরা আমরা একবার ইংলিশ ভার্সনটা দেখে নিই। পেপার কোড হচ্ছে 3152 সেট 2 এর কোয়েশ্চেন পেপার সেকশন বি। Select and write the most appropriate option out of the 4 options given for each of the questions. There is no negative marking for incorrect response, 1 mark each. In the following diagram, if acetic acid of same concentration is taken in place of dilute sulfuric acid, then তো কি হবে এখানে একবার দেখে নে কি কি দেওয়া রয়েছে। একটা স্ট্যান্ডের মধ্যে টেস্ট টিউব ফিক্স করা আছে। টেস্ট টিউবের মধ্যে ডাইলিউট সালফিউরিক অ্যাসিড অ্যান্ড জিঙ্ক গ্র্যানিউলস নেওয়া আছে। হাইড্রোজেন গ্যাস বাবলস এর ফর্মে তৈরি হচ্ছে। এটা ডেলিভারি টিউবের মধ্যে দিয়ে সোপ সলিউশনের মধ্যে দিয়ে যদি পাস করানো হয়, দেন সোপ বাবল ফিল্ড উইথ হাইড্রোজেন গ্যাস বেরিয়ে আসে। অ্যান্ড দেন if we hold a candle here at this point, burning of hydrogen gas with pop sound takes place. তো এই হচ্ছে টোটাল ডায়াগ্রামটা। আর এখান থেকে কোয়েশ্চেন যেটা দিয়েছে, তাহলে কোয়েশ্চেনটা যদি আমরা আরেকবার পড়ে নিই উপরে। In the following diagram, if acetic acid of same concentration is taken in place of dilute sulfuric acid, then বলে এবার আমরা অপশনগুলো দেখব কি কি। সেম অ্যামাউন্ট অফ হাইড্রোজেন গ্যাস উইল বি ইভলভড, হাইড্রোজেন গ্যাস উইল নট বি ইভলভড, the amount of hydrogen gas evolved in less amount, and in place of hydrogen gas oxygen gas will be evolved. এই হচ্ছে 4টে কোয়েশ্চেন। তো এখানে দেখতেই পাচ্ছিস যে আমরা যদি সালফিউরিক অ্যাসিডের জায়গায় যদি অ্যাসিটিক অ্যাসিড নিই, অ্যাসিটিক অ্যাসিড কিন্তু উইক অ্যাসিড, সেখানে সালফিউরিক অ্যাসিড একটা স্ট্রং অ্যাসিড, তাহলে এখানে হাইড্রোজেন কিন্তু অনেক কম বেরোবে। তো এখানে এই অপশন সি যেটা রয়েছে, দ্য অ্যামাউন্ট অফ হাইড্রোজেন গ্যাস ইভলভড ইন লেস অ্যামাউন্ট, এটাই কিন্তু কারেক্ট অপশন। তো অপশন সি হচ্ছে এই কোয়েশ্চেনের কারেক্ট আনসার। ক্লিয়ার? তো আমরা নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। নেক্সট কোয়েশ্চেন কি বলছে, লঘু HCl এর সঙ্গে বিক্রিয়ায় ধাতুদের কোন জোটটি হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করবে?
নিচের কোন সেটের যৌগগুলি একই সরি, এটা এই কোয়েশ্চেনের পার্ট না, এটা মিস্টেকেনলি এটা চলে এসছে, এটা আমি বাদ দিচ্ছি। ঠিক আছে, এটা এই কোয়েশ্চেনের পার্ট নয়। আর এখানে কি বলছে, চারটে অপশন যেটা দিয়েছে, চারটে অপশনগুলো আমরা ইংলিশ ভার্সনে গিয়ে বলছি। এখানে বলছে ইংলিশ ভার্সনটা কি বলছে, অন রিয়াকশন উইথ ডাইলিউট HCl হুইচ অফ দ্য ফলোইং পেয়ার অফ মেটালস উইল ইভলভ হাইড্রোজেন গ্যাস। চারটে অপশন কি কি দিয়েছে, ফার্স্ট অপশন কপার অ্যান্ড জিঙ্ক, সেকেন্ড হচ্ছে কপার অ্যান্ড আয়রন, থার্ড হচ্ছে সিলভার অ্যান্ড ম্যাগনেসিয়াম, অ্যান্ড ফোর্থ অপশন হচ্ছে ম্যাগনেসিয়াম অ্যান্ড অ্যালুমিনিয়াম। ঠিক আছে, তো এখানে দেখ, যদি আমরা এই অপশনগুলোকে স্টাডি করি, অপশনগুলোকে স্টাডি করলে যেটা দেখা যায়, ফার্স্ট অপশনে মানে প্রথম কথা হচ্ছে এখানে কিন্তু ইলেকট্রোকেমিক্যাল সিরিজ খুব ইম্পর্টেন্ট, বা অ্যাক্টিভিটি সিরিজটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো অ্যাক্টিভিটি সিরিজে যারা হাইড্রোজেনের নিচে যে সমস্ত মেটালগুলো রয়েছে, ঠিক আছে, হাইড্রোজেনের নিচে যে মেটালগুলো রয়েছে, ধরো হাইড্রোজেনের নিচে রয়েছে মেটাল এক্স, তো এ কিন্তু অ্যাসিডের সাথে রিয়াকশন করে হাইড্রোজেন তৈরি করতে পারবে না। আর ধর এই হাইড্রোজেনের উপরে রয়েছে মেটাল ওয়াই, এ কিন্তু অ্যাসিডের সাথে রিয়াকশন করে হাইড্রোজেন রিলিজ করবে। তো এখানে দেখ, ফার্স্ট অপশনে যেটা কপার অ্যান্ড জিঙ্ক রয়েছে, এবার কপার হাইড্রোজেনে কিন্তু নিচে থাকে, জিঙ্ক উপরে থাকে। ঠিক আছে, তাহলে কপার কিন্তু পারবে না। সেকেন্ড অপশনে কপার, এখানেও কপার রয়েছে, তাহলে এটাও কপার পারবে না। থার্ড অপশনে সিলভার রয়েছে, সিলভার আর ম্যাগনেসিয়াম, আচ্ছা ম্যাগনেসিয়াম কিন্তু উপরে থাকে, সিলভার কিন্তু নিচে থাকে, তার মানে সিলভার থাকলে তো পারবে না। ঠিক আছে, তাহলে এটাও হবে না। ম্যাগনেসিয়াম অ্যান্ড অ্যালুমিনিয়াম এই দুটোই কিন্তু অ্যাকচুয়ালি হাইড্রোজেনের উপরে রয়েছে, ম্যাগনেসিয়ামও হাইড্রোজেনের উপরে, অ্যালুমিনিয়ামও হাইড্রোজেনের উপরে, তাহলে এরা কিন্তু অ্যাসিডের সাথে রিয়াকশন করলে হাইড্রোজেন তৈরি করবে। তো অপশন ডি হবে এই কোয়েশ্চেনের আনসার। তো এই কোয়েশ্চেনের আনসার কোনটা হবে, অপশন ডি। ক্লিয়ার এটা? তো নেক্সট কোয়েশ্চেনে চলে আসছে। নেক্সট কোয়েশ্চেন কি বলছে, ইউনিভার্সাল নির্দেশক কিভাবে পাওয়া যায়, এর সাহায্যে কিভাবে দ্রবণের পিএইচ এর বিস্তীর্ণ পাল্লা পরীক্ষা করা যায়। হাউ ইজ ইউনিভার্সাল ইন্ডিকেটর obtained, হাউ ইজ দ্য ওয়াইড রেঞ্জ অফ পিএইচ সলিউশন টেস্টেড বাই ইট। তো এই হচ্ছে কোয়েশ্চেন। তো এই কোয়েশ্চেনের আনসারটা যদি আমরা দেখি, ইউনিভার্সাল ইন্ডিকেটর কি করে পাওয়া যায়, তো এখানে দেখ লেখা আছে, ইউনিভার্সাল ইন্ডিকেটর ইজ obtained by mixing several compounds such as thymol blue, methyl orange, bromothymol blue and phenolphthalein in a solvent like water and propanol that exhibits smooth and distinct color change across a pH range 0 to 14। ঠিক আছে, তার মানে এরা 0 থেকে 14 পর্যন্ত যে কোনো পিএইচ এ কিন্তু এরা কাজ করে আর একটা কালার শো করে। ঠিক আছে, আর কি করে পাওয়া যায়, ডিফারেন্ট টাইপস এর যে ইন্ডিকেটর রয়েছে তাদেরকে মিক্স করে। তো এখানে দেখ কয়েকটা কালার এন্ড পিএইচ চেঞ্জ এখানে বলেছে কোয়েশ্চেনে, যে হাউ ইজ দ্য ওয়াইড রেঞ্জ অফ পিএইচ অফ সলিউশন টেস্টেড বাই ইট, কিভাবে সলিউশনের পিএইচ চেক করা হয়। তো এখানে দেখতেই পাচ্ছি, স্ট্রং অ্যাসিড যদি থাকে তাহলে ইউনিভার্সাল ইন্ডিকেটর কিন্তু রেড কালার শো করে, যার মানে হচ্ছে পিএইচ এর ভ্যালু কত, লেস দ্যান ইকুয়াল টু 3। উইক অ্যাসিড যদি থাকে তাহলে ইউনিভার্সাল ইন্ডিকেটর অরেঞ্জ অর ইয়েলো কালার শো করে, তাহলে পিএইচ রেঞ্জ হচ্ছে 4 থেকে 6। নিউট্রাল সলিউশন হলে ইউনিভার্সাল ইন্ডিকেটর গ্রিন কালার শো করে, পিএইচ তাহলে কত, 7। উইক বেস হলে ইউনিভার্সাল ইন্ডিকেটর ব্লু কালার শো করে, তাহলে পিএইচ কত, 8 থেকে 10। আর স্ট্রং বেস হলে ইউনিভার্সাল ইন্ডিকেটর ইন্ডিগো আর ভায়োলেট কালার শো করে, অর্থাৎ রেঞ্জ অফ পিএইচ হচ্ছে 11 থেকে 14। ঠিক আছে, তো এইভাবে কিন্তু বিভিন্ন পিএইচ সলিউশন, মানে একটা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সলিউশনের যে পিএইচ, সেটা কিন্তু ইউনিভার্সাল ইন্ডিকেটরের হেল্প নিয়ে আমরা পেতে পারি। ওকে, তো আমরা নেক্সট কোয়েশ্চেনে যাব। নেক্সট কোয়েশ্চেন কি বলছে, কি ঘটে যখন 1 নম্বর দিয়েছে ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করা হয়, 2 নম্বর হচ্ছে সিলভার ব্রোমাইডকে সূর্যালোকে উন্মুক্তভাবে রাখা হয়, 3 হচ্ছে কপার টু ক্লোরাইড দ্রবণে লেড যোগ করা হয়। সমিত সমীকরণ লিখে তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। তো এখানে ইংলিশ ভার্সন গুলো কি কি বলছে, ফার্স্ট হচ্ছে হোয়াট হ্যাপেন্স ওয়েন ক্যালসিয়াম কার্বনেট ইজ হিটেড। তো ক্যালসিয়াম কার্বনেটকে হিট করলে কি হয়, তো ক্যালসিয়াম কার্বনেটকে হিট করলে ডিকম্পোজিশন রিয়াকশন হয়। তো আনসার হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট ডিকম্পোজেস, ডিকম্পোজেস টু
produce calcium oxide and carbon dioxide, which is released as a gas. ঠিক আছে, আর রিয়াকশনটাও দিয়ে দিচ্ছি। CaCO3 কে হিট করা হলো, তৈরি হলো CaO, যেটা কিনা একটা সলিড, আর CO2 যেটা কিনা একটা গ্যাস, আর এটা বেরিয়ে যাচ্ছে। ওকে, নেক্সট সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে সিলভার ব্রোমাইড ইজ এক্সপোজ টু সানলাইট। তো এখানেও দেখা যায় যেটা সিলভার ব্রোমাইড undergoes photochemical decomposition when metallic silver and bromine are produced. ওকে, আর এখানে রিয়াকশনটা হচ্ছে 2 AgBr সানলাইট, প্রোডাক্ট কি হবে 2Ag প্লাস Br2। ঠিক আছে, 2Agটা প্রেসিপিটেট করবে আর Br2টা গ্যাস হয়ে বেরিয়ে যাবে। নেক্সট যেটা আচ্ছা 2Ag, হ্যাঁ আশা করি তোরা বুঝতে পারছিস। আমি একবার এই যেটা ইজিটা একটু রাফ হয়েছে, তো আমি এটা পরিষ্কার করে লিখে দিচ্ছি, কেমন? জাস্ট এ মিনিট। তো এই হচ্ছে Ag, একদম। নেক্সট হচ্ছে lead is নেক্সট কোয়েশ্চেন যেটা কি বলছে, আচ্ছা আগের কোয়েশ্চেন ছিল এটা, আর নেক্সট কোয়েশ্চেন বলছে lead is added to copper to chloride solution, write balanced chemical equations of the reactions involved in support of your answer। তো এখানে দেখ lead, দেখ lead-এর সাথে কপার ক্লোরাইডের রিঅ্যাকশন, lead কিন্তু কপারের থেকে মোর অ্যাক্টিভ মেটাল, তো ও কি করবে কপারকে ডিসপ্লেস করবে। তো lead being more active metal than copper, it displaces copper from copper to chloride। Clear? So being more active metal than copper, it displaces copper from copper to chloride, and lead chloride is obtained। Lead chloride is obtained। Clear? তো রিয়াকশন হচ্ছে Pb plus CuCl2 থেকে তৈরি হবে PbCl2 plus Cu। ক্লিয়ার? Cu টা প্রেসিপিটেট করবে। তো এই হচ্ছে রিয়াকশন, এই হচ্ছে ইকুয়েশন এই রিয়াকশনের। তো আমরা যাব মানে এর সাথে সাথে আমাদের কিন্তু সেট 2 এর কোশ্চেন গুলো শেষ হচ্ছে। আমরা এরপরে যাব সেট 3 এর কোশ্চেনে। ওকে ওকে, আমরা চলে এসেছি সেট 3 এর কোশ্চেনে। তো এখানে দেখা যাচ্ছে পেপার কোড হচ্ছে 3153 সেট 3 এর কোশ্চেন। তো প্রথমে বাংলায় বলে নিই, তারপরে অরিজিনাল যে ইংলিশ কোশ্চেনটা সেটাতে যাচ্ছি। তো বিভাগ খ, অর্থাৎ ওই এমসিকিউ কোশ্চেন, যেখানে উপযুক্ত আনসারটা বেছে নিতে হবে, কোনো নেগেটিভ মার্কিং এর গল্প কিন্তু এখানে নেই। তো এখানে যে কোয়েশ্চেনটা বলছে কি বলছে, নিচের চিত্রে দেখানো হয়েছে যে ম্যাগনেসিয়াম ফিতা উজ্জ্বল সাদা শিখা সহ জ্বলতে থাকে এবং সাদা গুঁড়োয় পরিণত হয়। তো ছবিটা তোরা দেখতে পাচ্ছিস একটা বার্নার,
বার্নারে একটা ম্যাগনেসিয়াম ফিতাকে চিমটার সাহায্যে ধরে এটাকে জ্বালানো হয়েছে, আর ম্যাগনেসিয়াম ফিতা থেকে কিছু সাদা গুঁড়ো এখানে পড়ছে, যে গুঁড়োটা কিসের, ম্যাগনেসিয়াম অক্সাইডের, আর এটা ওয়াচ গ্লাসের মধ্যে এই গুঁড়োটা পড়ছে। তো কি করা হলো, গুঁড়োটিকে জলে দ্রবীভূত করা হলো। সাদা গুঁড়োর রাসায়নিক সংকেত এবং জলীয় দ্রবণকে লিটমাস কাগজ সহ পরীক্ষা করলে সঠিক পরিবর্তন চিহ্নিত করো। তো এখানে ফার্স্ট অপশন যেটা দিয়েছে এমজিও, যা কিনা নীল লিটমাসকে লাল করে দেয়। নেক্সট এমজিও লাল লিটমাসকে নীল করে দেয়। এমজিও2 লাল লিটমাসকে নীল করে দেয়। এমজি2ও নীল লিটমাসকে লাল করে দেয়। তো আমরা যদি এখানে অরিজিনাল যে কোয়েশ্চেনটা সেটা যদি দেখি, সেকশন বি এর কোয়েশ্চেন, নেগেটিভ মার্কিং এর কিন্তু কোনো গল্প নেই এখানে, আর প্রত্যেকটা কোয়েশ্চেনে এখানে 1 মার্ক। কি বলছে, ম্যাগনেসিয়াম রিবন বার্নস উইথ এ ড্যাজলিং হোয়াইট ফ্লেম and changes into a white powder as shown in the diagram given below. তো ডায়াগ্রামটা দেখতে পাচ্ছিস তোরা, বার্নারের মধ্যে টং দিয়ে একটা ম্যাগনেসিয়াম রিবনকে ধরে ওটাকে বার্ন করানো হচ্ছে, আর ওখান থেকে কিছু হোয়াইট ডাস্ট বা হোয়াইট পাউডার এখানে পড়ছে, যেটা কিনা ম্যাগনেসিয়াম অক্সাইডের, আর এটা পড়ছে ওয়াচ গ্লাসের উপরে। The powder is dissolved in water. Identify the chemical formula of the white powder and correct change observed when the solution is tested with litmus paper. তো এখানে যে অপশনগুলো দিচ্ছে কি বলছে, ফার্স্ট অপশন এমজিও which turns blue litmus red, second option MgO which turns red litmus blue, third option MgO2 which turns red litmus blue, and fourth option Mg2O which turns blue litmus red. তো এই হচ্ছে কোয়েশ্চেন। তো এই কোয়েশ্চেনের যেটা আনসার, প্রথম কথা হচ্ছে এখানে দেখাই যাচ্ছে ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি হচ্ছে। তো ম্যাগনেসিয়াম অক্সাইডের ফর্মুলা আমরা প্রত্যেকে জানি এমজিও। ম্যাগনেসিয়াম অক্সাইডের ফর্মুলা হচ্ছে এমজিও, তাহলে এমজিও হচ্ছে ম্যাগনেসিয়াম অক্সাইডের ফর্মুলা। আর এটাকে জলের মধ্যে যদি আমরা ডিজলভ করি তাহলে সেটা কিসে কনভার্ট হয়, MgOH হোল টুতে, যেটা কিনা অ্যালকালাইন নেচারের হয়, ঠিক আছে। আর যেহেতু এটা অ্যালকালাইন নেচার, তাহলে এ কিন্তু কি করবে, রেড লিটমাসকে ব্লু করে দেবে, তাহলে ইট টার্নস red litmus it turns red litmus blue. তো এখানে কোন অপশন এটা রয়েছে, অপশন বি, which turns red litmus blue, আর ফর্মুলাও দেওয়া আছে MgO। তো এই হচ্ছে এই কোয়েশ্চেনের আনসার। ক্লিয়ার? তো আমরা যাচ্ছি নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখ, গ্যালভানাইজেশন হলো লোহাকে মরচের থেকে রক্ষা করার জন্য লোহার দ্রব্যের উপরে জিঙ্ক লেপনের পদ্ধতি। জিঙ্কের আস্তরণে ফাটল ধরলে ও লোহা উন্মুক্ত হলেও লোহা সংরক্ষিত থাকে। জিঙ্কের দ্বারা লোহার মরচে প্রতিহত করা নিয়ে নিচের কোন মন্তব্যটি বা মন্তব্যগুলি সঠিক? ফার্স্ট যে মন্তব্য সেটা হচ্ছে একটি গ্যালভানাইজড লৌহদ্রব্য জারিত হয় না। সেকেন্ড মন্তব্য হচ্ছে জিঙ্ক আস্তরণ লোহাকে বায়ুর সংস্পর্শ থেকে রক্ষা করে। থার্ড অফ যেটা দেওয়া আছে, জিঙ্ক লোহাকে মরচের হাত থেকে নিরবচ্ছিন্নভাবে রক্ষা করে। ঠিক আছে, আচ্ছা এটা এই কোয়েশ্চেনের পার্ট না। ওকে, তো এখানে অপশন এ হচ্ছে শুধুমাত্র পি এখানে কারেক্ট, শুধুমাত্র কিউ এখানে কারেক্ট। অপশন বি, অপশন সি বলছে কিউ এবং আর উভয়ই কারেক্ট, আর অপশন ডি বলছে পি এবং কিউ উভয়ই কারেক্ট। ঠিক আছে, তো কোনটা সঠিক এখানে বের করতে হবে। তো এখানে কোয়েশ্চেনটা একবার ইংলিশে পড়ে নিই, অরিজিনাল কোয়েশ্চেন যেটা, galvanization is a process of coating iron articles with thin layer of zinc to prevent iron from rusting. The iron is protected even if the zinc coating is scratched and iron is exposed. Which of the following is or are true about how zinc prevents the rusting of iron? তো এখানে যে স্টেটমেন্ট গুলো দিচ্ছে সেটা, ফার্স্ট স্টেটমেন্ট, galvanized iron article does not undergo oxidation. সেকেন্ড স্টেটমেন্ট বলছে the zinc coating prevents contact of iron with air. থার্ড স্টেটমেন্ট, zinc provides continuous protection to iron from rusting. তো এখানে অপশন এ হচ্ছে অনলি পি ইজ কারেক্ট, অপশন বি হচ্ছে অনলি কিউ ইজ কারেক্ট, অপশন সি হচ্ছে বোথ কিউ এন্ড আর আর কারেক্ট, অপশন ডি হচ্ছে পি এন্ড কিউ বোথ আর কারেক্ট। তো আমরা যদি কোয়েশ্চেনটা দেখি, এখানে বলছে গ্যালভানাইজড আয়রন আর্টিকেল ডাজ নট আন্ডারগো অক্সিডেশন, এই স্টেটমেন্টটা কিন্তু ফলস। কারণ গ্যালভানাইজড আয়রন যেটা, এখানে কিন্তু শুধু আয়রন বলেনি, এখানে গ্যালভানাইজড আয়রনের কথা বলেছে।
তো ইন কেস অফ গ্যালভানাইজড আয়রন উপরে যে জিঙ্কের লেয়ারটা থাকে ওটা কিন্তু অক্সিডেশন হয়। ক্লিয়ার? তো ইন galvanized iron, the zinc layer, the zinc, just a minute, the zinc layer gets oxidized. The zinc layer gets oxidized. তো এই কিন্তু একটা অক্সিডাইজড হয়, কি হয়, জিঙ্ক লেয়ারটা। তো এখানে বলেছে কোনো অক্সিডেশন হয় না, এটা কিন্তু ফলস। অপশন বি বলছে দ্য জিঙ্ক কোটিং প্রিভেন্টস কন্ট্যাক্ট অফ আয়রন উইথ এয়ার, এটা একদম কারেক্ট। আর অপশন আর লাস্ট যে স্টেটমেন্ট সেটা কি বলছে, জিঙ্ক প্রোভাইডস কন্টিনিউয়াস প্রোটেকশন টু আয়রন ফ্রম রাস্টিং, এটাও কিন্তু কারেক্ট। তাহলে এখানে ঠিক কোনটা কোনটা, কিউ অ্যান্ড আর, তাহলে অপশন সি, অপশন সি তে দেখ লেখা আছে কিউ অ্যান্ড আর, তাহলে এটাই হচ্ছে কারেক্ট অপশন এই কোয়েশ্চেনের। আমরা যাচ্ছি নেক্সট কোয়েশ্চেনটাতে। নেক্সট কোয়েশ্চেন কি বলছে, বেকিং সোডার প্রস্তুতি লেখো, কেককে নরম ও তুলতুলে করতে এটি কিভাবে সাহায্য করে। ঠিক আছে, 2 নম্বরের কোয়েশ্চেন, রাইট দ্য প্রিপারেশন অফ বেকিং সোডা, হাউ ডাজ ইট হেল্প ইন মেকিং কেকস সফট অ্যান্ড স্পঞ্জি। তো এটার আনসার যদি আমরা দেখি, প্রিপারেশন প্রথমে, বেকিং সোডা ইজ প্রিপেয়ার্ড বাই পাসিং কার্বন ডাই অক্সাইড ইন অ্যামোনিয়াকাল সলিউশন অফ সোডিয়াম ক্লোরাইড। তো তোরা রিয়াকশনটা দেখতে পাচ্ছিস, NaCl তার অ্যাকুয়াস সলিউশন মানে H2 এর সাথে রিয়াকশন করছে, CO2 আর অ্যামোনিয়া, অ্যামোনিয়াকাল সলিউশন তো অ্যামোনিয়া আছে, CO2 পাস করা হয়েছে, প্রোডাক্ট কি তৈরি হচ্ছে, অ্যামোনিয়াম ক্লোরাইড আর NaHCO3, NaHCO3টা যেটা সেটাই হচ্ছে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট আর বেকিং সোডা। ঠিক আছে, আর এটা কিভাবে কেক মানে কেককে সফট অ্যান্ড স্পঞ্জি করে, তো এটাও দেওয়া রয়েছে দেখ, হিটিং অফ সোডিয়াম বাইকার্বনেট প্রডিউসেস কার্বন ডাই অক্সাইড গ্যাস হুইচ মেক্স কেকস সফট অ্যান্ড স্পঞ্জি। তাহলে এই যে NaHCO3 কে হিট করলে কি হয়, CO2 বেরোয়, এই CO2 যে গ্যাসিয়াস ফর্মে বেরোচ্ছে এটাই কিন্তু কেককে সফট করে আর স্পঞ্জি করে। ঠিক আছে, তো নেক্সট কোয়েশ্চেনে আমরা যাচ্ছি। লাস্ট কোয়েশ্চেন যেটা সেটা হচ্ছে, কি ঘটে যখন পটাশিয়াম আয়োডাইড দ্রবণকে লেড নাইট্রেট দ্রবণে যোগ করা হয়। লেডের এখানে ভ্যালেন্সি কত 2, কপার ক্লোরাইড, কপার ভ্যালেন্সি কত 2, কপার ক্লোরাইড দ্রবণে জিঙ্ক যোগ করা হয়, আর বলছে উত্তপ্ত কপার অক্সাইডের উপর দিয়ে হাইড্রোজেন গ্যাস চালনা করা হয়। সমিত সমীকরণ লিখে তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। তার মানে শুধু লিখে দিলে হবে না যে এটা হয় ওটা হয় বলে, তার কিন্তু ইকুয়েশনটা লিখতে হবে। তো এখানে কি বলছে ইংলিশে, হোয়াট হ্যাপেন্স ওয়েন potassium iodide solution is added to lead nitrate solution। ঠিক আছে, তো আমরা দেখি এখানে কি হয়, double displacement reaction takes place। তো এখানে ডাবল ডিসপ্লেসমেন্ট রিয়াকশন হয়। ঠিক আছে, when potassium iodide solution is added to lead to nitrate solution, yellow precipitate of lead iodide is formed। তো lead iodide তৈরি হচ্ছে এখানে। তো রিয়াকশনটা একটু দেখে নিই, 2Ki প্লাস PbNO3 হোল 2, তো তৈরি হচ্ছে PbI2, PbI2 প্রেসিপিটেট করছে, এটারই কালার হচ্ছে ইয়েলো, আর তার সাথে তৈরি হচ্ছে 2KNO3। ঠিক আছে, তো এই হচ্ছে এই কোয়েশ্চেনের আনসার। সেকেন্ড যে কোয়েশ্চেনটা বলছে, কি বলছে, জিঙ্ক ইজ অ্যাডেড টু কপার টু ক্লোরাইড সলিউশন। ঠিক আছে, তো এখানে যেটা হয়, এখানে ডিসপ্লেসমেন্ট রিয়াকশন, ডিসপ্লেসমেন্ট রিয়াকশন টেক্স প্লেস।
ঠিক আছে? তো ডিসপ্লেসমেন্ট কি করে হবে? তো এখানে দেখ জিঙ্ক বিং more reactive than copper, it displaces copper from copper to chloride solution. ঠিক আছে? তো এখানে when reddish brown precipitate of copper is obtained. ওকে, তো এখানে যে রিয়াকশনটা হবে সেটা হচ্ছে জিঙ্ক তার সাথে CuCl2 থেকে তৈরি হবে ZnCl2 প্লাস Cu। Cuটা সলিড মেটাল, এটা প্রেসিপিটেট করবে আর এটার কালার কি রেডিশ ব্রাউন। ওকে, আচ্ছা এখানে একটা কথা বলে রাখি, এই রকম কোয়েশ্চেন একটা কিন্তু সেট 2 তেও দিয়েছিল, ওখানে লেড দিয়ে দিয়েছিল জিঙ্কের জায়গায়। তো এইগুলো কিন্তু ডিসপ্লেসমেন্ট রিয়াকশনের এক্সাম্পল, যেখানে কিনা যে মেটালটা বেশি রিয়াক্টিভ, মানে এই যে এখানে যেমন জিঙ্ক বেশি রিয়াক্টিভ, ও লেস রিয়াক্টিভ মেটালকে ডিসপ্লেস করে। তো আমরা কি করে বুঝবো যে কোন মেটাল বেশি রিয়াক্টিভ কম রিয়াক্টিভ? তো এর কিন্তু একটা অ্যাক্টিভিটি সিরিজ আমি অলরেডি একটা ভিডিওতে বলে দিয়েছি যে কি করে অ্যাক্টিভিটি সিরিজ মনে রাখতে হবে। যে অ্যাক্টিভিটি সিরিজ থেকে কিন্তু প্রত্যেক বছর কোনো না কোনো পরীক্ষায়, সে সিবিএসই হোক কিংবা আইসিএসই হোক কিংবা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের পরীক্ষা হোক, সেখানে কিন্তু কোয়েশ্চেন জিজ্ঞেস করে। তো তোরা কিন্তু ওই ভিডিওটা অবশ্যই দেখে নিবি একবার, এখনো যদি না দেখে থাকিস যে কি করে অ্যাক্টিভিটি সিরিজ মনে রাখতে হয়, আমি ভিডিওর লিংক কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো নেক্সট কোয়েশ্চেনে চলে আসছি। নেক্সট কোয়েশ্চেন যেটা কি বলছে, হাইড্রোজেন গ্যাস ইজ পাসড ওভার hot copper to oxide. Write balanced chemical equations of the reactions involved in support of your answer. এগুলো 1 নম্বর করেছিল, যাই হোক। তো এখানে এই কোয়েশ্চেনটার আনসারটা যদি আমরা দেখি তাহলে কি দেখব, যে when hydrogen gas is passed over hot copper oxide, redox reaction takes place. ঠিক আছে? তাহলে এখানে কি টাইপের রিয়াকশন হচ্ছে? রিডক্স রিয়াকশন হচ্ছে। Here copper oxide is reduced to metallic reddish brown copper and তাহলে কপার অক্সাইড এখানে রেডিশ ব্রাউন কপারে রিডিউস হচ্ছে, and hydrogen is oxidized to form water. তো এখানে যদি রিয়াকশনটা দেখি, CuO প্লাস H2 থেকে Cu তৈরি হচ্ছে, যেটা কিনা সলিড, এটা ডিপোজিট করছে আর তার সাথে তৈরি হচ্ছে H2O। ওকে, তো এই কোয়েশ্চেনের সাথে সাথে আমরা কিন্তু AISSE এক্সাম অর্থাৎ সিবিএসই ক্লাস 10 এক্সামের যে সায়েন্স পেপার ছিল তার কেমিস্ট্রি পার্টের যে সলিউশন, সেটা কিন্তু কমপ্লিট করলাম। সেট 1 এর সলিউশন অলরেডি এর আগে দুটো ভিডিওতে দিয়েছি, আর এখানে সেট 2 সেট 3 তে যে এক্সট্রা কোয়েশ্চেন গুলো হয়েছে তার সলিউশন গুলো এই ভিডিওতে রইলো। আর এখানে কিন্তু আমাদের আউটসাইড দিল্লি অর্থাৎ অল ইন্ডিয়া সেটের কোয়েশ্চেন গুলো পুরো ডিসকাস হলো। এরপর কিন্তু দিল্লি সেটের কোয়েশ্চেন গুলো ডিসকাস করব এরপরের কোনো একটা ভিডিওতে। আর সবসময় যেটা বলি, কন্টেন্ট যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কর, শেয়ার কর, আর চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবি না। ওকে, টাটা।